আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে চাইলে জনগণ বসে থাকবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলের লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে। শনিবার চাঁদপুর সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি ও পথসভায় এসব কথা বলেন সরকার প্রধান। ফরিদ ভুঁইয়ার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। এগিয়ে চলছে একটি লাল সবুজের গাড়ি, আর সেই গাড়ি ঘিরে পথে পথে আছড়ে পড়ছে মানুষের উত্তাল জোয়ার। জনতার অভিবাদন গ্রহণ করতে করতে কেন্দ্র থেকে প্রান্তে ছুটছেন এক স্বপ্নচারী সরকার প্রধান। সড়ক পথে দীর্ঘ ভ্রমণ পেরিয়ে প্রধানমন্ত্রী যখন চাঁদপুর সরকারি কলেজ মাঠে, তখন পড়ন্ত বিকেলে মানুষের ঢেউ আছড়ে পড়ে চতুর্পাশে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ২০ জেলায় একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ করে এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ গড়ার, এতে কেউ যেন বিভ্রান্ত সৃষ্টি করতে না পারে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। তারেক রহমান বলেন, বাইরে থেকে এসে কেউ দেশের উন্নয়ন করে দেবে না, দেশের জনগণকেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। বাইরে থেকে কোনো লোক এসে আমাদের এই দেশ গড়ে দিয়ে যাবে না। এই দেশ যদি গড়তে হয়, আপনারা আমাদের সকলের ভাগ্য, এই দেশের ২০ কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। ৩ মাস অতিক্রম করছে বিএনপি সরকার। ক্ষমতা গ্রহণের ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে অর্ধেকটা শেষ হয়েছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির বেশিরভাগই শুরু করেছে সরকার। আগামী দিনে শুধু কেন্দ্রে নয়, প্রান্তিক জনগোষ্ঠী এবং অঞ্চল ভিত্তিক উন্নয়ন চায় বিএনপি, এমনটাই চাঁদপুরের জনসভায় বললেন তারেক রহমান। কৃষি জাগরণের পালে হাওয়া লাগাতে যে খালে কোদাল চালিয়েছিলেন পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দীর্ঘ ৪৮ বছরের ব্যবধান ঘুচিয়ে সেই খালের প্রাণ ফেরাতে ফের কোদাল চালালেন পুত্র তারেক রহমানও। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের খোর্দখাল এবং চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান বলেন, খালগুলো প্রাণ পেলে কৃষি অর্থনীতি চাঙ্গা হবে, যার সুফল ছড়াবে দেশে। ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি, আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন। হ্যাঁ, আমরা কাজটি শুরু করেছি, সরকারের কাজ ধীরে ধীরে এগোয়। কারণ এই যে সামনে বাজেট আছে, এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। এর আগে কুমিল্লার বরুড়ায় পথসভায় প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ের দুর্নীতি লুণ্ঠনে দেশের অর্থনীতি সংকটে রয়েছে। বিগত ১৭ বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিয়েছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এ সময় কুমিল্লা ও চাঁদপুরবাসীর বেশ কিছু প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন সরকার প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চাঁদপুর। বর্তমান সরকার জনগণের সাথে প্রতারণা করছে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংসদে দাবি আদায় না হলে রাজপথে দাবি আদায় করা হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের দেখানো পথে হাঁটলে তাদের পরিণতি একই হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শনিবার রাজশাহী মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। আর বিএনপিকে জনগণের কাতারে আসার আহ্বান জানিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমেদ বীর বিক্রম। রাজশাহী থেকে সমসাজুর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানি ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে এই বিভাগীয় সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
শনিবার দুপুর 2টায় সমাবেশ শুরু হবার আগেই বিভাগের 8 জেলা থেকে নেতাকর্মীদের ঢল নামে। স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ মাঠ সহ আশপাশের এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদে বিরোধী দলীয় নেতা সব জায়গায় সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে দাবি আদায়ে সংসদে কাজ না হলে রাজপথে নামার ঘোষণা দেন। আপনারা উল্টা পথে চলছেন। আপনারা মনে রাখবেন, যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে, আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসেন। বিএনপির বিরুদ্ধে নিজেদের নির্বাচনী ইশতেহারের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন পদ্মার পানির ন্যায্য হিস্যা, পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সাথে আপনারাই আজকে গাদ্দারি করছেন। এই দফায় লেখা আছে, আপনারা যদি নির্বাচিত হন তাহলে এই দেশকে মেরামত করা লাগবে, আর মেরামত করতে হলে সংবিধানের সংস্কার সাধন করা লাগবে। সেখানে শুধু মুসলিম নামের পরিচয় মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। বন্ধু, এটা তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না। সমাবেশে এলডিপি চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টির নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। মানুষ জনাব তারেক রহমানের মুখ দেখে এবার ভোট দেয় নাই, মানুষ ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমানের ধানের শীষ দেখে। মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব দেখে। জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপির সভাপতিত্বে সমাবেশে 11 দলীয় জোটের কেন্দ্রীয় ও 8 জেলার নেতারা বক্তব্য রাখেন। সৌম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী ফারাক্কা চুক্তি করতে হবে এবং এর উপরই বাংলাদেশ ভারতের সম্পর্ক নির্ভর করছে বলে স্পষ্ট করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না সরকার। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনায় অংশ নেন ভূ রাজনীতি, পানি সম্পদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। অভিন্ন নদীতে ভারতের ব্যারেজ নির্মাণ পানির গতিপথে বাধা, একপাক্ষিক ও অনৈতিক বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। চাপ অব্যাহত রেখে জনগণকে সাথে নিয়ে ন্যায্য হিস্যা আদায়ের দাবি তুলেছেন তারা। নদীর আপনার মুখ যদি বন্ধ করে দেন, গতিপথ যদি বন্দি করে দেন, দিকে ডাইভার্ট করেন, তাহলে নদীটা মরে যাবে আলটিমেটলি। তাতে কারো কোনো লাভ হবে, ভারতেরও লাভ হবে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এই যে বহুমাত্রিক দেশে আমরা সবাইকে একসঙ্গে বসবাস করি, এর আমরা যথাযথ ক্ষুণ্ণ না হয়। পদ্মা ও তিস্তায় পানির ন্যায্য হিস্যা আদায় করতে না পারার জন্য আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলকে দায়ী করেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। সরকারের জনমুখী কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে, যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার রয়েছে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তারা বলেন, কেবল গঙ্গা তিস্তা নয়, সকল নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিরাগতের ধর্ষণ চেষ্টার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তালা ঝুলিয়ে দিয়েছেন প্রক্টর কার্যালয়ে, ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন প্রক্টোরিয়াল বডির সদস্যদের। প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা হয়েছে, কিন্তু ঘটনার 4 দিন পরও শনাক্ত করা হয়নি অভিযুক্ত বহিরাগতকে। এদিকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তের প্রকাশিত ছবি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জ্যাকসু। শনিবার এক সংবাদ সম্মেলনে উপাচার্য জানিয়েছেন, ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রসঙ্গ। বিসিবি পরিচালনা পর্ষদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 7 জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়। তফসিল অনুযায়ী আগামী 17 মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 18 মে খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণের পর 19 মে সকালে শুনানি অনুষ্ঠিত হবে। 19 মে বিকেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর 20 ও 21 মে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের সময় রাখা হয়েছে 21 ও 22 বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এদিকে আগামী 23 মে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করার কথা জানানো হয়েছে তফসিলে। পাশাপাশি 25 মে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ও দুপুর 2টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর পোস্টাল বা ই ব্যালটের জন্য আবেদনের শেষ সময় রাত 12টা পর্যন্ত। ডাক্তারদের নিরাপত্তায় দেশের সব সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্লাটুন কমান্ডার সহ 10 জন সশস্ত্র আনসার নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার রাতে হামলায় আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডক্টর নাসির ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নেয়ার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, হামলাকারীরা যে দলেরই হোক না কেন কোনো ছাড় দেয়া হবে না। জানান, হামলাকারীদের দুজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও সিসিটিভি ফুটেজ দেখে শিগগিরই গ্রেফতার করা হবে। মন্ত্রী আরও বলেন, হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রকাশে কোনো তথ্য লুকানো হচ্ছে না। আমরা খুবই আশাবাদী আমাদের ডাক্তাররা যে ওনার অবস্থা উন্নতির দিকে, যে অবস্থায় আসছিল ওখান থেকে উন্নতির দিকে। আমরা কোনো ক্রমে কাউকে ছাড় দেব না। এরই মধ্যে আমরা প্রত্যেকটা হসপিটালে 10 জন করে আর্মস, একজন প্ল্যাটুন কমান্ডার সহ আমরা নিয়োজিত করতে যাচ্ছি। আশা করি আগামী কয়েকদিনের ভিতরে 8-10 দিনের মধ্যে আমরা ঈদের পরপর আমরা আনসারও নিয়োজিত করে ফেলব। জাতীয় বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ না রাখা হলে 12 জুন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সহ দেশের জেলা ও বিভাগীয় প্রেস ক্লাব চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি ও আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। সংগঠনটির সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারী সমাজে তীব্র অসন্তোষ সৃষ্টি হবে। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চরম অর্থনৈতিক সংকটে রয়েছেন। এ সময় সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা গত 11 বছর ধরে নতুন পে স্কেল থেকে বঞ্চিত, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মৌন মিছিল করেন সরকারি কর্মচারীরা। মুসলিম দেশগুলোর সমৃদ্ধি ও উন্নতির জন্য যুক্তরাষ্ট্রের উপর নয়, বরং মিত্র দেশগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান জানিয়েছেন আহমদিয়া মুসলিম জামায়াতের নেতৃবৃন্দ। শনিবার বকশীবাজারের সম্প্রদায়টির নিজস্ব মসজিদে আয়োজিত শান্তি সিম্পোজিয়ামে বক্তারা কথা বলেন। সভায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। বক্তারা বলেন, দীর্ঘদিন ফিলিস্তিনের উপর নিপীড়ন ও গণহত্যা করেছে আমেরিকা ও ইসরায়েল, অথচ মুসলিম দেশগুলোর নেতারা সে বিষয়ে প্রতিবাদ করেনি। কাতার, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব সহ দেশগুলো ঐক্য থাকলে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে হতো না বলে মনে করেন তারা। অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে ডক্টর ফাদার তপন ক্যামিলাস, বৌদ্ধ ধর্মের সনন্দপ্রিয় ভিক্ষু সহ শিখ ও জৈন ইহুদি ধর্মগুরুরা অংশ নেন।
21 পদকপ্রাপ্ত গীতিকার ও সুরকার এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন ফকিরের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ুম, বিএনপির যুব মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাসের সভাপতি হেলাল খান সহ অনেকে। বক্তারা বলেন, সংস্কৃতি অঙ্গনে লোকমান হোসেন ফকিরের অবদান অসামান্য। জাসাস গঠনে তার ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, দেশের সাংস্কৃতিক বিকাশে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবারে প্রবাসের খবর। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমানভাবে সমাদৃত হচ্ছে দেশের ফুটবল। এবার কুয়েতে নারায়ণগঞ্জ কিংস ফুটবল ক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এদিন ক্লাবের জার্সিও উন্মোচন করা হয়। কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, সংগঠনের সভাপতি মোহাম্মদ ওয়াসিম সানির সভাপতিত্বে ও সালাউদ্দিন শিকদারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি ছিলেন কুয়েতে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিমল কান্তি রয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ কোরবান আলী ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ আজহার উদ্দিন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।